রিকশা নিয়ে নিলাম। মারিয়ার বাবাকে দেখতে যাব। 5 বছর পর ভদ্রলোককে দেখতে যাচ্ছি। এই 5 বছরে তিনি আমার কথা মনে করেছেন। আমি গ্রেফতার হয়েছি শুনে চিন্তিত হয়ে চারিদিকে টেলিফোন করেছেন। আমি তার কথা মনে করিনি। আমি আমার বাবার কঠিন উপদেশ মনে রেখেছি। প্রিয় পুত্র, মানুষ মায়াবদ্ধ জীব। মায়ায় আবদ্ধ হওয়াই তাহার নিয়তি। তোমাকে আমি মায়ামুক্ত হওয়ার প্রক্রিয়ার ভেতর দিয়ে বড় করিয়াছি। তারপরেও আমার ভয়, একদিন ভয়ঙ্কর কোনো মায়ায় তোমার সমস্ত বোধ, সমস্ত চেতনা আচ্ছন্ন হইবে। মায়া খুব বিশেষ। সে কূপের গভীরতা মায়ায় যে আবদ্ধ হইবে, তাহার মনের গভীরতার উপর নির্ভরশীল। আমি তোমার মনের গভীরতা সম্পর্কে জানি, কাজেই ভয় পাইতেছি। কখন না তুমি মায়া নামক অর্থহীন কূপে আটকা পড়িয়া যাও। যখনই এইরূপ কোনো সম্ভাবনা দেখিবে, তখনই মুক্তির জন্য চেষ্টা করিবে। মায়া নামক রঙিন কূপে পড়িয়া জীবন কাটানোর জন্য তোমার জন্ম হয় নাই। তুমি আমার সমগ্র জীবনের সাধনাকে নষ্ট করিয়া দিও না। আমি আমার অপ্রকৃতস্থ পিতার সমগ্র জীবনের সাধনাকে নষ্ট করিনি। আমি যখনই মায়ার কূপ দেখেছি, তখনই দূরে সরে গিয়েছি। দূরে সরার প্রক্রিয়াটি কত যে কঠিন, তা আমার অপ্রকৃতস্থ দার্শনিক পিতা কি জানতেন? মনে হয় জানতেন না। জানলে মায়া মুক্তির এই কঠিন বিধান রাখতেন না। আসাদুল্লাহ সাহেব আজ এতদিন পরে আমাকে দেখে কি করবেন? খুব কি উল্লাস প্রকাশ করবেন? না, তা করবেন না। যেসব মানুষ সীমাহীন আবেগ নিয়ে জন্মেছেন, তারা কখনো তাদের আবেগ প্রকাশ করেন না। তাদের আচার আচরণ রোবটধর্মী। যারা পৃথিবীতে এসেছেন মধ্যম শ্রেণীর আবেগ নিয়ে, তাদের আবেগের প্রকাশ অতি তীব্র। এরা প্রিয়জনদের দেখামাত্র জড়িয়ে ধরে কেঁদে কেটে হুলস্থুল বাঁধিয়ে দেন। আমার ধারণা, আসাদুল্লাহ সাহেব আমাকে দেখে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলবেন, এরপর হিমু, কি খবর? এই যে দীর্ঘ 5 বছর দেখা হলো না, সে প্রসঙ্গে একটা কথাও বলবেন না। পুলিশের হাতে কিভাবে ধরা পড়েছি, কিভাবে ছাড়া পেয়েছি, সেই প্রসঙ্গেও কোনো কথা হবে না। দেশ নিয়েও কোনো কথা বলবেন না। আওয়ামী লীগ বিএনপি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ক্ষুদ্র একটা ভূখণ্ডকে তিনি দেশ ভাবেন না। তার দেশ হচ্ছে অনন্ত নক্ষত্রবীথি। তিনি নিজেকে অনন্ত নক্ষত্রবীথির নাগরিক মনে করেন। এইসব নাগরিকদের কাছে জাগতিক অনেক কর্মকাণ্ডই তুচ্ছ। বাবা বেঁচে থাকলে আমি অবশ্যই তাকে আসাদুল্লাহ সাহেবের সঙ্গে পরিচয় করিয়ে দিতাম। দুইজন দুই মেরু থেকে কথা শুরু করতেন। সেই সব কথা শুনতে না জানি কত সুন্দর হতো। মারিয়ার মাকে আমি খালা ডাকি, হাসি খালা। মহিলারা চাচির চেয়ে খালা ডাক বেশি পছন্দ করেন। খালা ডাক মায়ের সঙ্গে সম্পর্কিত বলে অনেক কাছের ডাক। খালা ডেকেও আমার তেমন কোনো সুবিধা হয়নি। ভদ্রমহিলা গোড়া থেকেই আমাকে তীব্র সন্দেহের চোখে দেখছেন। তার আচার আচরণে কখনো তা প্রকাশ হতে দেয়নি, বরং বাড়াবাড়ি রকম আন্তরিকতা দেখিয়েছেন। হাত দেখার প্রতি এই মহিলার খুব দুর্বলতা। আমি বেশ কয়েকবার তার হাত দেখে দিয়েছি। হস্তরেখা বিশারদ হিসাবে মহিলার কাছে আমার নাম আছে। তিনি অতি আন্তরিক ভঙ্গিতে আমার সঙ্গে তুই তুই করেন। সেই আন্তরিকতার পুরোটাই মেকি। 5 বছর পর এই মহিলাও কি অবিকল তার স্বামীর মতো আচরণ করবেন? স্বাভাবিক গলায় বলবেন, কিরে হেমু, তোর খবর কি? দে, হাতটা দেখে দে। তিনি এই জাতীয় আচরণ করবেন আবেগ চাপা দেবার জন্য না, আবেগহীনতার জন্য। আর মারিয়া? মারিয়া কি করবে? কিছুই বলতে পারছি না। এই মেয়েটি সম্পর্কে আমি কখনোই আগে ভাগে কিছু বলতে পারিনি। তার আচার আচরণে এটা বোঝার কোনো উপায় ছিল না যে একদিন সে এসে আমার হাতে এক টুকরো কাগজ ধরিয়ে দেবে, যেই কাগজের সাংকেতিক ভাষায় একটা প্রেমপত্র লেখা থাকবে। আমি সেদিন আসাদুল্লাহ সাহেবের সঙ্গে একটা কঠিন বিষয় নিয়ে গল্প করছিলাম। বিষয়বন্ধু এক্সপান্ডিং ইউনিভার্স। আসাদুল্লাহ সাহেব বলছিলেন, ইউনিভার্সে যতটুকু ভর থাকার কথা ততটুকু নেই। বিজ্ঞানীরা হিসাব মিলাতে পারছেন না। নিউট্রনের যদি কোনো ভর থাকে তবেই হিসাব মিলে। এখন পর্যন্ত এমন কোনো আলামত পাওয়া যায়নি যা থেকে বিজ্ঞানীরা নিউট্রিনোকে কিছু ভর দিতে পারেন। নিউট্রিনোর ভর নিয়ে আমাদের দুজনের দুশ্চিন্তার সীমা ছিল না। এমন দুশ্চিন্তাযুক্ত জটিল সময়ে মারিয়া এসে উপস্থিত। সে তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি কি হিমু ভাইকে 5 মিনিটের জন্য ধার নিতে পারি? আসাদুল্লাহ সাহেব বললেন, অবশ্যই। মারিয়া বলল, 5 মিনিট পর আমি তাকে ছেড়ে দেব। তুমি যেখান থেকে আলোচনা বন্ধ করেছিলে আবার সেখান থেকে শুরু করবে। আসাদুল্লাহ সাহেব বললেন, আচ্ছা। তোমরা আজ কী নিয়ে আলাপ করছিলে?
নিউট্রিনোর ভর। ও, সেই নিউট্রিনো? তার কোনো গতি করতে পেরেছ? না। চেষ্টা করে যাও বাবা, চেষ্টায় কি না হয়। মারিয়া তার বাবার কাঁধে হাত রেখে সুন্দর করে হাসল। আসাদুল্লাহ সাহেব সেই হাসি ফেরত দিলেন না, গম্ভীর হয়ে রইলেন। তার মাথায় তখন নিউট্রিনো। আমি তার হয়ে মারিয়ার দিকে তাকিয়ে হাসলাম। মারিয়া বলল, হিমু ভাই, আপনি আমার ঘরে আসুন। আমি মারিয়ার ঘরে ঢুকলাম। এই প্রথম তার ঘরে ঢোকা। কিশোরী মেয়েদের ঘর যেরকম হয় সেরকম। র্যাক ভর্তি স্টাফড অ্যানিমেল, স্টেরিও সিস্টেম, এলপি রেকর্ড সারা ঘরময় ছড়ানো। ড্রেসিং টেবিলে এলোমেলো করে রাখা সাজবার জিনিস, বেশিরভাগ কৌটার মুখ খোলা। কয়েকটা ড্রেস মেঝেতে পড়ে আছে। খাটের পাশে রকিং চেয়ার, সেখানে গাদা করে রাখা গল্পের বই। খাটের নিচে 3টা চায়ের কাপ। এর মধ্যে একটা কাপে পিঁপড়া উঠেছে। নিশ্চয় কয়েকদিনের বাসি কাপ, সরানো হয়নি। আমি বললাম, তোমার ঘর তো খুব গোছানো। মারিয়া বলল, আমি আমার ঘরে কাউকে ঢুকতে দিই না, মাকেও না, বাবাকেও না। আপনাকে প্রথম ঢুকতে দিলাম। আমার ঘর আমি নিজেই ঠিকঠাক করি। কদিন ধরে মন টন খারাপ বলে ঘর গোছাতে ইচ্ছে করছে না। মন খারাপ কেন? আছে, কারণ আছে। আপনি দাঁড়িয়ে কেন? বসুন। আমি বসলাম। মারিয়া বলল, আমি সাংকেতিক ভাষায় একটা চিঠি লিখেছি। কাকে? আপনাকে। আপনি এই চিঠি পড়বেন, এখানে বসেই পড়বেন। সাংকেতিক চিঠি হলেও খুব সহজ সংকেতে লেখা। আমার ধারণা আপনার বুদ্ধি বেশ ভালো। চিঠির অর্থ আপনি এখানে বসেই বের করতে পারবেন। সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে? হ্যাঁ। আমার বুদ্ধি খুবই নিম্নমানের। ম্যাট্রিকে অঙ্কে প্রায় ধরা খাচ্ছিলাম। সাংকেতিক চিঠি তো অঙ্কেরই ব্যাপার। এখানেও মনে হয় ধরা খাবো। মারিয়া তার রকিং চেয়ার আমার সামনে টেনে আনলো। চেয়ারের ওপর থেকে বই নামিয়ে বসে দোল খেতে লাগলো। আমি সাংকেতিক চিঠির ওপরে চোখ বুলিয়ে গেলাম। কিছুই বুঝলাম না। তাকালাম মারিয়ার দিকে। সে নিজের মনে দোল খাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে না। তাকিয়ে আছে দেয়ালের দিকে। সেখানে তার ছোটবেলার একখানা ছবি। আমি বললাম, আমি কিছুই বুঝতে পারিনি। মারিয়া বলল, বুঝতে না পারলে সঙ্গে করে নিয়ে যান। যেদিন বুঝবেন সেদিন উত্তর লিখে নিয়ে আসবেন। আর যদি কোনোদিনই বুঝতে না পারি? কোনোদিন বুঝতে না পারলে আর এই বাড়িতে আসবেন না। এখন উঠুন, 5 মিনিট হয়ে গেছে। আপনাকে বাবার কাছে দিয়ে আসি। আমি চিঠি হাতে উঠে দাঁড়ালাম। মারিয়াদের বাড়ির নাম চিত্রলেখা। আমি দীর্ঘ 5 বছর পর চিত্রলেখার সামনে দাঁড়িয়ে আছি। মানুষ তাদের বাড়ির নাম কেন রাখে? তাদের কাছে কি মনে হয় বাড়িগুলি জীবন্ত, বাড়িদের প্রাণ আছে? তাদেরও অদৃশ্য হৃৎপিণ্ডে ধকধক করে। কলিং বেল টিপে অপেক্ষা করছি, কেউ এসে গেট খুলছে না। দারোয়ান তার খুপড়ি ঘর থেকে আমাকে দেখতে পেয়েছে। আসছে না, কারণ উৎসাহ পাচ্ছে না। ঝকঝকে গাড়ি নিয়ে কেউ এলে এরা উৎসাহ পায়। ছুটে এসে গেট খুলে স্যালুট দিয়ে দাঁড়ায়। যারা দুপুর রোদে ঘামতে ঘামতে আসে তাদের বেলায় ভিন্ন নিয়ম। ধীরে সুস্থে এসে ধমকের গলায় বলবে, কাকে চান? দারোয়ানদের ধমক খেতে ইন্টারেস্টিং লাগে। এরা নানান ভঙ্গিতে ধমক দিতে পারে। কারো ধমকে থাকে শুধুই বিরক্তি, কারো ধমকে রাগ, কারো ধমকে আবার অবহেলা। একজনের ধমকে প্রবল ঘৃণাও পেয়েছিলাম, তবে ঘৃণার কারণ স্পষ্ট হয়নি। আমি আবারও বেল টিপে অপেক্ষা করতে লাগলাম। আমার এমন কিছু তাড়া নেই। ঘণ্টাখানেক গেটের সামনে দাঁড়িয়ে থাকতে পারি। তাড়া থাকে ভিখারিদের। তাদের এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে হয়। তাদের কাছে সময় খুবই মূল্যবান। আমার কাছে সময় মূল্যহীন। চিত্রলেখা নামের চমৎকার একতলা এই বাড়িটার সামনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকাও যা, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকাও তা। সময় কাটানোর জন্য কিছু একটা করা দরকার। বাড়িটার নাম নিয়ে ভাবা যেতে পারে। আচ্ছা, মানুষের নামে যেমন নারী পুরুষের ভেদাভেদ আছে, বাড়ির নামেও কি তাই আছে? কোনো কোনো বাড়ি হবে পুরুষ শ্রেণীর, কোনো কোনোটা আবার রমণী বাড়ি। চিত্রলেখা নিশ্চয়ই রমণী বাড়ি। সুগন্ধা, শ্রাবণী, শিউলি এগুলোও মেয়ে বাড়ি। পুরুষ বাড়ির কোনো নাম মনে পড়ছে না। এখন থেকে রাস্তায় হাঁটার সময় বাড়ির নাম পড়তে পড়তে যেতে হবে। যদি কোনো পুরুষ বাড়ির নাম চোখে পড়ে, সঙ্গে সঙ্গে বাড়িটা ভালো করে দেখতে হবে। তারপর পছন্দসই কোনো একটা মেয়ে বাড়ির সঙ্গে তার বিয়ে দিয়ে দিতে হবে। আমাকে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করতে হলো। এর মধ্যে দারোয়ান শ্রেণীর একজন গেটের কাছে এসেছিল। গেট খুলতে বলায় সে বলল, যার কাছে চাবি সে ভাত খাচ্ছে। ভাত খাওয়া হলে এসে গেট খুলে দিবে। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বললাম, আপনি কি চাবিটা এনে একটু খুলে দিতে পারেন না? এই কথায় সে বড়ই আহত হলো।
মনে হলো তার সুদীর্ঘ জীবনে সে এমন অপমানসূচক কথা আর শোনেনি। কাজেই আমি বললাম, আচ্ছা থাক, আমি অপেক্ষা করি। আপনার কাছে ছাতা থাকলে আমাকে কিছুক্ষণের জন্য দিন। আমি ছাতা মাথায় দাঁড়িয়ে থাকি, প্রচণ্ড রোদ। এই রসিকতাতেও সে অপমানিত বোধ করল। বড় মানুষের বাড়ির কাজের মানুষদের অপমান বোধ তীব্র হয়ে থাকে। আপনি কার কাছে আসছেন? মারিয়ার কাছে। আপা নাই। না থাকলেও আসবে, আমি অপেক্ষা করব। গেট খুলে দিন। গেট খুলনের নিয়ম নাই। আগের দারোয়ানদের কেউ নেই, সব নতুন লোকজন। আগেকার কেউ হলে চিনতে পারত, এত ঝামেলা হতো না। আমি বিনীত ভঙ্গিতে বললাম, ভাই সাহেব, আপনার নাম? আমার নাম আব্দুস সোবাহান। সোবাহান সাহেব শুনুন, আমি খুব পাগলা কিসিমের লোক। গেট না খুললে গেটের উপর দিয়ে বেয়ে চলে আসব। আপনার সাহেবের কাছে গিয়ে বলুন হিমু এসেছে। ও আচ্ছা, আপনি হিমু? আপনার কথা বলা আছে। দারোয়ান ব্যস্ত হয়ে গেট খুলতে লাগলো। আমাকে এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। বিশাল ড্রয়িং রুম পার হয়ে খানিকটা খোলামেলা জায়গায় চলে এসেছি। কোনো ফার্নিচার নেই, ঘরময় কার্পেট। এটা ফ্যামিলি রুম। ফ্যামিলির সদস্যরা এই ঘরে গল্পগুজব করে, টিভি দেখে। যাদের ফ্যামিলি যত ছোট, তাদের ফ্যামিলি রুমটা হয় তত বিশাল। মারিয়াদের ড্রয়িং রুম আগের মতোই ছিল, তবে ফ্যামিলি রুমের সাজসজ্জা বদলেছে। প্রকাণ্ড এক পিয়ানো দেখতে পাচ্ছি। পিয়ানো আগে ছিল না। পিয়ানো কে বাজায়? মারিয়া। ফ্যামিলি রুমে কার্পেটের ওপর হাসি খালাকে বসে থাকতে দেখলাম। তিনি তার দু হাত মেলে ধরেছেন। সেই হাতের নখে নেল পলিশ লাগাচ্ছেন সিরিয়াস চেহারার এক ভদ্রলোক। ভদ্রলোকের চোখে সোনালি চশমা, ফ্রেঞ্চ কাট দাড়ি। তিনি খুব বাহারি একটা পাঞ্জাবি পরে আছেন। ভদ্রলোক নিশ্চয়ই বিখ্যাত ও ক্ষমতাবানদের কেউ হবেন। এই বাড়িতে বিখ্যাত ও ক্ষমতাবান ছাড়া অন্য কারো প্রবেশাধিকার নেই। নেল পলিশ লাগানোর ব্যাপারে ভদ্রলোকের মনোযোগ দেখে মনে হচ্ছে কাজটা অত্যন্ত জটিল। হাসি খালাও নড়াচড়া করছেন না, স্থির হয়ে আছেন। হাসি খালা এক ঝলক আমার দিকে তাকিয়ে বললেন, হিমু, তোর খবর কি? কোনো খবর নেই। মারিয়া বলছিল তুই আসবি। যে ভদ্রলোক নেল পলিশ লাগাচ্ছেন তিনি বিরক্ত গলায় বললেন, হাসি, নড়াচড়া করবে না, নড়লে আঙ্গুল নড়ে যায়। আমি বললাম, খালা হচ্ছে কি? হাসি খালা বললেন, কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছিস। নতুন কায়দায় নেল পলিশ লাগানো হচ্ছে। নখের গোড়ায় কড়া লাল, আস্তে আস্তে নখের মাথায় এসে রং মিলিয়ে যাবে। জটিল ব্যাপার মনে হচ্ছে? জটিল তো বটেই, জিনিসটা দাঁড়ায় কেমন সেটা হচ্ছে কথা। এক ধরনের এক্সপেরিমেন্ট। ভদ্রলোক আরেকবার বিরক্ত গলায় বললেন, হাসি প্লিজ। আমি কিছুক্ষণ নেল পলিশ দেয়া দেখলাম। গাঢ় লাল, হালকা লাল, সাদা, 3 রঙের কৌটো নেল পলিশ রিমুভার নিয়ে প্রায় একটা হুলস্থুল ব্যাপার হচ্ছে। হাসি খালা বললেন, জামিল, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে হিমু, ভালো নাম এভারেস্ট কিংবা হিমালয়। মারিয়ার বাবার অনেক আবিষ্কারের এক আবিষ্কার। খুব ভালো হাত দেখতে পারে। হাত দেখে যা বলে তাই হয়। ভদ্রলোক চোখ মুখ কুঁচকে ফেললেন। আমি সামনে থেকে সরলে তিনি বাঁচেন, এই অবস্থা। আমি বিনয়ী গলায় বললাম, স্যার ভালো আছেন? ভদ্রলোক বললেন, ইয়েস, আই এম ফাইন, থ্যাংক ইউ। আপনার নেল পলিশ দেওয়া খুব চমৎকার হচ্ছে স্যার। ভদ্রলোকের দৃষ্টি কঠিন হয়ে গেল। হাসি খালা বললেন, তুই যা, মারিয়ার বাবার সঙ্গে দেখা করে আয়। আর শোন, চলে যাবার আগে আমার হাত দেখে দিবি। জামিল, তুমি কি হিমুকে দিয়ে হাত দেখাবে? জামিল নামের ভদ্রলোক নেল পলিশের রং মেশানোর ব্যাপারে ব্যস্ত হয়ে পড়লেন। শীতল গলায় বললেন, এইসব আধিভৌতিক ব্যাপারে আমার তেমন বিশ্বাস নেই। আমি বললাম, আধিভৌতিক বলে সব কিছু উড়িয়ে দেয়া ঠিক হবে না স্যার। অ্যাস্ট্রোলজি ছিল আধিভৌতিক ব্যাপার। সেই অ্যাস্ট্রোলজি থেকে জন্ম নিয়েছে আধুনিক অ্যাস্ট্রোনমি। এক সময় আলকেমিও ছিল আধিভৌতিক। সেই আলকেমি থেকে আমরা পেয়েছি আধুনিক রসায়নবিদ্যা। জামিল সাহেব বললেন, মিস্টার এভারেস্ট, এই নিয়ে আমি আপনার সঙ্গে তর্কে যেতে চাচ্ছি না। আমি একটা কাজ করছি, যদি কখনো সুযোগ হয় পরে কথা হবে। জি আচ্ছা স্যার। আমি আসাদুল্লাহ সাহেবের ঘরে ঢুকে পড়লাম। এই ঘর আগের মতোই আছে, একটুও বদলায়নি। খাটে শুয়ে থাকা মানুষটা শুধু বদলেছে। ভরাট স্বাস্থ্যের সে মানুষ আর নেই। রোগে ভোগাক্রান্ত একজন মানুষ। মাথা ভর্তি চুল ছিল, চুল কমে গেছে। চোখের তীব্র জ্যোতিও ম্লান। নিজের তৈরি বেহেশতে জীবনযাপন করতে করতে তিনি সম্ভবত ক্লান্ত। আসাদুল্লাহ সাহেব বললেন, কেমন আছো হিমু? ভালো। তোমাকে দেখে আমার ভালো লাগছে।
আপনাকে দেখে আমার তেমন ভালো লাগছে না। মনে হচ্ছে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। স্বর্গে বাস করা ক্লান্তিকর ব্যাপার হিমু। আমি আসলেই ক্লান্ত। সময় কাটছে না। সময় কাটছে না কেন? সময় কিভাবে কাটাবো সেটা বুঝতে পারছি না। এখন বই পড়তে পারি না। বই পড়তে পারেন না? না, বই পড়তে ভালো লাগে না। গান শুনতে ভালো লাগে না। শুয়ে থাকতে ভালো লাগে না। যা ভালো লাগে না তা করি না। বই পড়ি না, গান শুনি না। কিন্তু শুয়ে থাকতে ভালো না লাগলেও শুয়ে থাকতে হচ্ছে। আই হ্যাভ নো চয়েস। তুমি দাঁড়িয়ে আছো কেন হিমু? বসো। আমার বিছানায় বসো। আমি বসলাম। আসাদুল্লাহ সাহেব মুখ টিপে খানিকক্ষণ মিটমিট করে হাসলেন। কেন হাসলেন ঠিক বোঝা গেল না। হঠাৎ মুখ থেকে হাসি মুছে ফেলে গম্ভীর গলায় বললেন, এখন আমি কি করছি জানো? জি না, জানি না। আপনি বলুন, আমি খুব আগ্রহ নিয়ে শুনছি। আমি যা করছি তা হচ্ছে মানসিক গবেষণা। সেটা কি? মনে মনে গবেষণা। কোনো একটা বিষয় নিয়ে জটিল সব চিন্তা করছি, কিন্তু সবই মনে মনে। আমার সাম্প্রতিক গবেষণার বিষয় হলো নারী পুরুষ সম্পর্ক। প্রেম? হ্যাঁ, প্রেম। হিমু, তুমি কখনো কোনো মেয়ের প্রেমে পড়েছো? না। মেয়েরা তোমার প্রেমে পড়েছে? না। তুমি নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত। আসাদুল্লাহ সাহেব আগ্রহ নিয়ে বললেন, প্রেম সম্পর্কে তোমার ধারণাটা কি বলো তো? আমি হাসতে হাসতে বললাম, আমি তো এইসব নিয়ে গবেষণা করছি না, কাজেই বলতে পারছি না। আপনি বরং বলুন, গবেষণা করে কি পেয়েছেন? শুনতে চাও? হ্যাঁ, চাই। আসাদুল্লাহ সাহেব বুকের নিচে বালিশ দিয়ে একটু উঁচু হলেন। কথা বলা শুরু করলেন শান্ত ভঙ্গিতে এবং খুব উৎসাহের সঙ্গে। হিমু শোনো, গবেষণা না, একজন শয্যাশায়ী মানুষের ব্যক্তিগত চিন্তা। চিন্তাও ঠিক না, ফ্যান্টাসি। আমার কি মনে হয় জানো, সৃষ্টিকর্তা বা প্রকৃতি প্রতিটি ছেলে মেয়েকে 5টি অদৃশ্য নীলপদ্ম দিয়ে পৃথিবীতে পাঠান। এই নীলপদ্মগুলি হলো প্রেম ভালোবাসা। যেমন ধরো তুমি, তোমাকে 5টি নীলপদ্ম দিয়ে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তুমি কাউকে পাওনি যাকে পদ্ম দিতে ইচ্ছে করছে, কাজেই তুমি কারোর প্রেমে পড়নি। আবার ধরো, একটা 17 বছরের তরুণীর সঙ্গে তোমার পরিচয় হলো। মেয়েটির তোমাকে এতই ভালো লাগলো যে সে কোনো দিকে না তাকিয়ে, ভবিষ্যৎ চিন্তা না করে তার সব কটি নীলপদ্ম তোমাকে দিয়ে দিল। তুমি পদ্মগুলো নিলে, কিন্তু তাকে গ্রহণ করলে না। পরবর্তীতে এই মেয়েটি কিন্তু আর কারো প্রেমে পড়তে পারবে না। সে হয়তো একসময় বিয়ে করবে, তার স্বামীর সঙ্গে ঘর সংসার করবে, কিন্তু স্বামীর প্রতি তার প্রেম আর থাকবে না। আমি বললাম, আর আমার কি হবে? আমার নিজের 5টি নীলপদ্ম ছিল, তার সঙ্গে আরও 5টি যুক্ত হয়ে পদ্মের সংখ্যা বেড়ে গেল না? হ্যাঁ, বাড়ল। তাহলে কি আমি ইচ্ছে করলে এখন কাউকে 5টির জায়গায় 10টি পদ্ম দিতে পারি? তা পারো না। অন্যের পদ্ম দেয়া যাবে না। তোমাকে যেই 5টি দেওয়া হয়েছে, শুধু সেই 5টি দেয়া যাবে। 5টি কেন বলছেন? 5-এর চেয়ে বেশি নয় কেন? 5 হচ্ছে একটা ম্যাজিক সংখ্যা, এই জন্যই বলছি 5। আমাদের ইন্দ্রিয় 5টি, বেশিরভাগ ফুলের পাপড়ি থাকে 5টি। 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তবে 5-এর ব্যাপারটা আমার কল্পনা, 5-এর জায়গায় 7ও হতে পারে। আমার হাইপোথিসিস তোমার কেমন লাগছে? চমৎকার লাগছে। আজকাল আমি দিনরাত এটা নিয়েই ভাবি। আমার কাছে মনে হয় পৃথিবীর বেশিরভাগ মানুষ নীলপদ্ম নিয়ে ঘুরে বেড়ায়, দেয়ার মানুষ পায় না। অনেকে হয়তো দিতেও চায় না। হ্যাঁ, তাও হতে পারে। অনেকে পদ্মগুলি হাতছাড়া করতে চায় না। আবার এমনও হতে পারে পদ্মগুলি দেয়া হয় ভুল মানুষকে। যাকে দেয়া হলো সে পদ্মের মূল্যই বুঝল না। এই হচ্ছে আমার নীলপদ্ম থিওরি। তোমাকে বললাম, তুমি তো নানান জায়গায় ঘুরে বেড়াও, অনেকের সঙ্গে মেশো। আমার থিওরিটা পরীক্ষা করে দেখো। জি আচ্ছা। তবে আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় কিছু কিছু রহস্যময় ব্যাপার সম্পর্কে কোনো থিওরি না দেয়াই ভালো। থিওরি বা হাইপোথিসিস রহস্য নষ্ট করে। থাকুক না কিছু রহস্য। সন্ধ্যাবেলা সূর্য ডুবলে সকালে ওঠে, কত রহস্যময় একটা ব্যাপার। কিন্তু পৃথিবীর আহ্নিক গতির জন্য এটা হচ্ছে, এটা জানার পর আর রহস্য থাকে না। হিমু, তুমি কি জ্ঞানের বিপক্ষে? জি। জ্ঞান এক ধরনের বাধা, এক ধরনের অন্ধকার। কোনো বিষয় সম্পর্কে পূর্ব জ্ঞান বিষয়টি সম্পর্কে আমাদের দূরত্ব তৈরি করে দেয়। বুঝতে পারছি না। যেমন ধরুন চাচা, আপনার নীলপদ্ম থিওরি, এটা জানার পর থেকে আমার কি হবে জানেন?
কোনো মেয়ের সঙ্গে দেখা হলেই আমি ভাবব, আচ্ছা এই মেয়েটিকে কি নীলপদ্ম দেয়া যায়? দেয়া গেলে কটা দেয়া যায়? মেয়েটি তার নিজের নীলপদ্মগুলি কি করেছে? কাউকে দিয়ে ফেলেছে? আমার হাইপোথিসিসকে তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন? তোমাকে তো আগেই বলেছি, এইসব আর কিছুই না, একজন অসুস্থ শয্যাশায়ী মানুষের ব্যক্তিগত প্রলাপ। আসাদুল্লাহ সাহেব হাত বাড়িয়ে সিগারেট নিলেন। সিগারেট ধরিয়ে চিন্তিত মুখে টানতে লাগলেন। আমি বললাম, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, আজ আমি আসি। আসাদুল্লাহ সাহেব বললেন, তোমার কি মারিয়ার সঙ্গে দেখা হয়েছে? জি না। মারিয়া বাসাতেই আছে, নিজের ঘরে বসে আছে। ও কারো সঙ্গেই দেখা করে না, কথা বলে না, এমনকি আমার সঙ্গেও না। তাই নাকি? তুমি যাবার আগে অবশ্যই তার সঙ্গে দেখা করে যাবে। কারো সঙ্গেই যখন দেখা করে না, আমার সঙ্গেও করবে না। আসাদুল্লাহ সাহেব হাসলেন, পুরনো দিনের সেই চমৎকার হাসি। আমি চমকে উঠলাম। হিমু? জি? আমি আমার নীলপদ্ম থিওরি মারিয়াকে দেখেই তৈরি করেছি। মারিয়া তার জীবনের প্রথম প্রেমপত্রটি তোমাকে লেখে, খুব অল্প বয়সে লেখে। কাজেই আমার থিওরি অনুযায়ী তার সব কটা নীলপদ্ম তোমার কাছে। চিঠি লেখার ব্যাপারটি আপনি জানেন? হ্যাঁ, জানি। আমার মেয়ের সঙ্গে আমার চুক্তি ছিল, সে তার জীবনের প্রথম প্রেমপত্রটি আমাকে দেখিয়ে লিখবে। মারিয়া চুক্তি রক্ষা করেছে, আমাকে চিঠিটি দেখিয়েছে। তবে আমি যেন কিছু বুঝতে না পারি, সেই জন্য ছেলে মানুষই এক সাংকেতিক ভাষা ব্যবহার করেছে। আপনি সেই সাংকেতিক চিঠির অর্থ সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছেন? অবশ্যই, তবে ভান করেছি বুঝতে পারিনি। মারিয়া সেই চিঠি কাকে লিখেছিল তা কি আপনাকে বলেছে? না, তবে আমি অনুমান করেছি। আমার অনুমান শক্তি খারাপ না। হিমু শোনো, আমার মেয়েটা পড়াশোনার জন্য ইংল্যান্ড চলে যাচ্ছে। আমি নিজেই জোর করে পাঠিয়ে দিচ্ছি। মনের যে শক্তি মানুষকে চালিত করে, আমার মেয়েটার মনের সেই শক্তি নষ্ট হয়ে গেছে। ওকে সেই শক্তি ফেরত দেয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কাজটা আমি তোমাকে দিয়ে করাতে চাই, এই জন্যই তোমাকে এত ব্যস্ত হয়ে খুঁজছি। মনের শক্তি জাগানোর কাজটা আপনি করতে পারছেন না কেন? আমার উপর মেয়েটির যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাস নষ্ট হয়ে গেছে। কেন? আসাদুল্লাহ সাহেব আরেকটা সিগারেট ধরালেন। সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, তুমি কি লক্ষ্য করেছ মারিয়ার মার নখে এক ভদ্রলোক নেল পলিশ লাগাচ্ছেন? হ্যাঁ, লক্ষ্য করেছি। নেল পলিশের এই এক্সপেরিমেন্ট অনেক দিন ধরেই হচ্ছে। মারিয়ার মা ওই ভদ্রলোকের প্রেমে পড়েছে, তারা শিগগিরই বিয়ে করবে। আমি সব জেনে শুনেও কিছু বলছি না। মারিয়া এতেও আহত হয়েছে। জীবনে সে বড় ধরনের ধাক্কা খেয়েছে। আমাকে কি করতে বলেন? ওকে জীবনের জটিলতার অংশটা বুঝিয়ে বলো। ও তোমার কথা শুনবে, কারণ ওর নীলপদ্মগুলি তোমার কাছে। মারিয়া বলল, বসুন। তার চোখ মুখ কঠিন, তবু মনে হলো সে কাঠিনের আড়ালে চাপা হাসি ঝিকমিক করছে। সে সুন্দর একটা শাড়ি পরেছে, চাপা রঙের শাড়ি। রঙটা এমন যে মনে হচ্ছে ঘরে চাঁপা ফুলের গন্ধ পাচ্ছি। গলায় লাল পাথর। চুনি নিশ্চয়ই না, চুনি এত বড় হয় না। রকিং চেয়ারে আরাম করে বসে দোল খেতে খেতে কথা বলুন। বাবা আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, তাই তো? আমি দোল খেতে খেতে বললাম, হ্যাঁ। বাবার ধারণা আমার মন খুব অশান্ত। সেই অশান্ত মন শান্ত করার সোনার কাঠি আপনার কাছে, তাই না? এরকম ধারণা ওনার আছে বলেই তো মনে হচ্ছে। এরকম অদ্ভুত ধারণার কারণ আপনি জানেন? না। কারণটা আপনাকে বলি। অ্যাক্সিডেন্টের পর বাবা মানসিক দিক থেকে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তখন আপনি তাকে কিছু কথা বলেন, তাতে তার মন শান্ত হয়। সেই থেকেই বাবার ধারণা হয়েছে মন শান্ত করার মতো কথা আপনি বলতে পারেন। ভালো কথা। বাবাকে আপনি কি বলেছিলেন? আমার মনে নেই। উদ্ভট কথাবার্তা তো আমি সবসময় বলি, তাকেও মনে হয় উদ্ভট কিছুই বলেছিলাম। আমাকেও তাহলে উদ্ভট কিছু বলবেন? তোমাকে উদ্ভট কিছু বলবো না। তুমি আমাকে যে চিঠি লিখেছিলে, আমি তার জবাব লিখে এনেছি। সাংকেতিক ভাষায় লিখে এনেছি। মারিয়া হাত বাড়ালো। তার চোখে চাপা কৌতুক ঝকমক করছে। মনে হচ্ছে সে যে কোনো মুহূর্তে খিলখিল করে হেসে ফেলবে, যেন অনেক কষ্টে হাসি থামিয়ে রেখেছে। সাংকেতিক চিঠিটা কী লেখা পড়তে পারছো? পারছি। এখানে লেখা, আই হেট ইউ। আই লাভ ইউ তো হতে পারে। সংকেতের ব্যাখ্যা সবাই তার নিজের মতো করে করে, আমিও তাই করলাম। আপনার আটটা তারার অনেক মানে করা যায়, যেমন আই ওয়ান্ট ইউ, আই মিস ইউ, আই লস্ট ইউ। আমি আমার পছন্দ মতো একটা বেছে নিলাম।
মারিয়া, তোমার এই ঘরে কি সিগারেট খাওয়া যায়? যায় না, কিন্তু আপনি খেতে পারেন। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, তুমি কি তোমার বাবার নীলপদ্ম থিওরির কথা জানো? মারিয়া এবার হেসে ফেলল, কিশোরীর সহজ স্বচ্ছ হাসি। হাসতে হাসতে বলল, আজগুবি থিওরি, আজগুবি এবং হাস্যকর। হাস্যকর বলছো কেন? হাস্যকর এই জন্যই বলছি যে বাবার থিওরি অনুসারে আমার 5টি নীলপদ্ম এখন আপনার কাছে, কিন্তু আমি আপনার প্রতি কোনো আকর্ষণ বোধ করছি না। আপনাকে দেখে কোনো রকম আবেগ রোমাঞ্চ কিছুই লাগছে না, বরং কিশোরী বয়সে যে পাগলামিটা করেছিলাম তার জন্য রাগ লাগছে। বাবার থিওরি ঠিক থাকলে কিশোরী বয়সের পাগলামির জন্য এখন রাগ লাগতো না। এখন পাগলামি মনে হচ্ছে? অবশ্যই মনে হচ্ছে। হিমু ভাই, আমি সে সময় কী সব পাগলামি করেছি একটু শুনুন। চা খাবেন? না। খান একটু, আমি খাচ্ছি, আমার সঙ্গে খান। বসে থাকুন, আমি চা নিয়ে আসছি। মারিয়া বের হয়ে গেল। আমি নিজের মনে দোল খেতে লাগলাম। দীর্ঘ 5 বছরে মারিয়ার ঘরের কী কী পরিবর্তন হয়েছে তা ধরার চেষ্টা করছি, ধরতে পারছি না। একবার মনে হচ্ছে ঘরটা ঠিক আগের মতো আছে, আবার মনে হচ্ছে একেবারেই আগের মতো নেই, সবই বদলে গেছে। মারিয়ার ছোটোবেলাকার ছবিটা শুধু আছে, ছবি বদলায় না। মারিয়ার ট্রেতে করে মগ ভর্তি 2 মগ চা নিয়ে ঢুকলো। কোনো কারণে সে বোধহয় খুব হেসেছে, তার ঠোঁটে হাসি লেগে আছে। হিমু ভাই, চা নিন। আমি চা নিলাম। মারিয়া হাসতে হাসতে বলল, জামিল চাচার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? নখশিল্পী? হ্যাঁ, নখশিল্পী। মার নখের শিল্পকর্ম তিনি কিছুক্ষণ আগে শেষ করেছেন। মা সেই শিল্পকর্ম দেখে বিস্ময়ে অভিভূত। খুব সুন্দর হয়েছে? দেখে মনে হচ্ছে নখে ঘা হয়েছে, রক্ত পড়ছে। মাকে এই কথা বলায় মা খুব রাগ করল। মার রাগ দেখে আমার হাসি পেয়ে গেল। মা যত রাগ করে আমি ততই হাসি। হাসতে হাসতে চোখে পানি এসে গেছে। চায়ে চিনি টিনি সব ঠিক হয়েছে? হয়েছে। বাবার সঙ্গে মার কিভাবে বিয়ে হয়েছিল সেটা কি আপনি জানেন? না, জানি না। ওই গল্প থাক, তোমার গল্পটা বলো। কিশোরী বয়সে কি পাগলামি করলে? আমার গল্পটা বলছি, কিন্তু মার গল্পটা না শুনলে আমারটা আপনি বুঝতে পারবেন না। মা হচ্ছেন বাবার খালাতো বোন। মা যখন ইন্টারমিডিয়েট পড়তো তখন বাবার জন্য মার মাথা খারাপের মতো হয়ে গেল। বলা চলে পুরো উন্মাদিনী অবস্থা। বাবা সেই অবস্থাকে তেমন পাত্তা দিলেন না। মা কিছু ডেসপারেট মুভ নিলেন, তাতেও লাভ হলো না। শেষে একদিন বাবাকে দীর্ঘ একটা চিঠি লিখে সিনেমার প্রেমিকাদের মতো একগাদা ঘুমের ওষুধ খেয়ে ফেললেন। মার জীবন সংশয় হলো। এখন মরে তখন মরে অবস্থা। বাবা হাসপাতালে মাকে দেখতে গেলেন। মার অবস্থা দেখে তার করুণা হলো। বাবা হাসপাতালেই ঘোষণা করলেন, মেয়েটা যদি বাঁচে তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। মা বেঁচে গেলেন, তাদের বিয়ে হলো। গল্পটা কেমন? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং না, সিনেম্যাটিক, ক্লাসিক্যাল লাভ স্টোরি। প্রেমিককে না পেয়ে আত্মহননের চেষ্টা। এখন হিমু ভাই আসুন, মার ক্ষেত্রে বাবার নীলপদ্ম থিওরি অ্যাপ্লাই করি। থিওরি অনুযায়ী মা তার নীলপদ্মগুলো বাবাকে দিয়ে দিয়েছিলেন, সব কটা দিয়েছিলেন। তাই যদি হয় তাহলে পড়ন্ত যৌবনে মা জামিল চাচাকে দেবার জন্য নীলপদ্ম কোথায় পেলেন? জামিল চাচা বিবাহিত একজন মানুষ, তার বড় মেয়ে মেডিকেলে পড়ছে। তিনি যখন তখন এই বাড়িতে আসেন। মার শোবার ঘরে দুজন বসে ঘন্টার পর ঘন্টা গল্প করেন। শোবার ঘরের দরজাটা তারা পুরোপুরি বন্ধও করেন না, আবার খোলাও রাখেন না, সামান্য ফাঁক করে রাখেন। মজার ব্যাপার না? আমি কিছু বললাম না। আরেকটা সিগারেট ধরিয়ে মারিয়ার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে রইলাম। হিমু ভাই, বলো, বাবার নীলপদ্ম বিষয়ক হাস্যকর ছেলে মানুষই থিওরির কথা আমাকে বলবেন না। আচ্ছা, বলবো না। প্রেম নিতান্তই জৈবিক একটা ব্যাপার। নীলপদ্ম বলে একে মহিমান্বিত করার কিছু নেই, তাও স্বীকার করছি। হিমু ভাই, আপনি এখন বিদায় হন। আপনার চা আশা করি শেষ হয়েছে? হ্যাঁ, চা শেষ। আমাকে নিয়ে বাবার দুশ্চিন্তা করার কিছু নেই। বাবার কাছে শুনেছেন নিশ্চয়ই আমি বাইরে পড়তে চলে যাচ্ছি। এখানকার কোনো কিছু নিয়েই আমার আর মাথা ব্যথা নেই। বাবার সময় কাটছে না, সেটা তার ব্যাপার। মা জামিল চাচাকে নিয়ে শোবার ঘরের দরজা বন্ধ করে দিচ্ছেন, সেটাও তাদের ব্যাপার। আমি দেখব আমার নিজের জীবন, আমার ক্যারিয়ার। খুবই ভালো কথা। আমি উঠে দাঁড়ালাম। মারিয়া বলল, ও আচ্ছা, আর কয়েকটা মিনিট বসুন। আপনাকে নিয়ে যে কী সব পাগলামি করেছি তা বলে নেই, আপনার শোনার শখ ছিল।
আমি বসলাম। মারিয়া আমার দিকে একটু ঝুঁকে এলো। দামি কোনো পারফিউম সে গায়ে দিয়েছে। পারফিউমের হালকা সুবাস পাচ্ছি। হালকা হলেও সৌরভ নিজেকে জানান দিচ্ছি কঠিনভাবেই। মাথার উপর ফ্যান ঘুরছে। মারিয়ার চুল খোলা। এই খোলা চুল ফ্যানের বাতাসে উঠছে। কিছু এসে পড়ছে আমার মুখে। ভয়াবহ সুন্দর একটা দৃশ্য। হিমু ভাই, বলো। একটা সময় আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। ভয়ঙ্কর কষ্টের কিছু সময় পার করেছি। রাতে ঘুম হতো না। রাতের পর রাত জেগে থাকার জন্যই হয়তো মাথা খানিকটা এলোমেলো হয়ে গিয়েছিল। অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার হতো, অনেকটা হ্যালুসিনেশনের মতো। মনে করুন পড়তে বসেছি, হঠাৎ মনে হলো আপনি পেছনে এসে দাঁড়িয়েছেন, আমার বইয়ে আপনার ছায়া পড়েছে। তখন বুক ধুকধুক করতে থাকতো। চমকে পিছনে তাকিয়ে দেখতাম কেউ নেই। আপনাকে তখনই চিঠিটা লিখি, আপনি তার জবাব দেননি। আমাদের বাড়িতে আর আসেননি। না এসে ভালোই করেছি। তোমার সাময়িক আবেগ যথাসময়ে কেটে গেছে, তুমি ভুল ধরতে পেরেছ। হ্যাঁ, তা পেরেছি। ওই সময়টা ভয়ঙ্কর কষ্টে কষ্টে গেছে। রোজ ভাবতাম আজ আপনি আসবেন, আপনি আসেননি। আপনার কোনো ঠিকানা নেই আমাদের কাছে যে আপনাকে খুঁজে বের করব। আমার সে বছর এ লেভেল পরীক্ষা দেবার কথা ছিল, আমার পরীক্ষা দেয়া হয়নি। প্রথমত বই নিয়ে বসতে পারতাম না, দ্বিতীয়ত আমার মনে হতো আমি পরীক্ষা দিতে যাব আর আপনি এসে আমাকে না পেয়ে ফিরে যাবেন। আমি রোজ রাতে দরজা বন্ধ করে কাঁদতাম। বলতে বলতে মারিয়া হাসল, কিন্তু তার চোখে অনেক দিন আগের কান্নার ছায়া পড়ল। এই ছায়া সে হাসি দিয়ে ঢাকতে পারল না। আমি বললাম, তারপরেও তুমি বলছো নীলপদ্ম কিছু না, পুরো ব্যাপারটাই জৈবিক? হ্যাঁ বলছি। তখন বয়স ছিল অল্প, তখন বুঝিনি, এখন বুঝেছি। চারপাশে কি ঘটছে তা দেখে শিখেছি। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, তোমাকে কষ্ট দেওয়ার জন্য খুবই দুঃখিত। চলে যাচ্ছেন? হ্যাঁ। আপনার চিঠি নিয়ে যান, আটতারার চিঠি। এই হাস্যকর চিঠির আমার দরকার নেই। আমি চিঠি নিয়ে পকেটে রাখলাম। সঙ্গে সঙ্গে মনে হলো আসাদুল্লাহ সাহেবের নীলপদ্ম থিওরি ঠিক আছে। এই তরুণী তার সমস্ত নীলপদ্ম হেমু নামের এক ছেলের হাতে তুলে দিয়ে তীব্র কষ্ট ও যন্ত্রণার ভেতরে বাস করছে। এই যন্ত্রণা, এই কষ্ট থেকে তার মুক্তি নেই। আমি তাকালাম মারিয়ার দিকে। সে এখন মাথা নিচু করে বসে আছে, তার মুখ দেখা যাচ্ছে না। অশ্রু গোপন করার জন্য মেয়েরা ওই ভঙ্গিটা মাঝে মাঝে ব্যবহার করে। মারিয়া, জি। ভালো থেকো। আমি ভালোই থাকবো। যাচ্ছি। কেমন? আচ্ছা, যান। আমি যদি বলি আপনি যেতে পারবেন না, আপনাকে আমার সঙ্গে থাকতে হবে, আপনি কি থাকবেন? থাকবেন না। কাজেই যেতে চাচ্ছেন, যান। গেট পর্যন্ত এগিয়ে দাও। না। ও আচ্ছা, আমার হাতটা দেখিয়ে দিয়ে যান। আমার ভবিষ্যৎটা কেমন হবে বলে দিয়ে যান। মারিয়া তার হাত এগিয়ে দিল। মারিয়ার হাত দেখার জন্য আমি আবার বসলাম। খুব ভালো করে দেখবেন, বানিয়ে বানিয়ে বলবেন না। তোমার খুব সুখের সংসার হবে, স্বামী স্ত্রী এবং একটি কন্যার অপূর্ব সংসার। কন্যাটির নাম তুমি রাখবে চিত্রলেখা। মারিয়া খিলখিল করে হাসতে হাসতে হাত টেনে নিয়ে গম্ভীর গলায় বলল, থাক, আপনাকে আর হাত দেখতে হবে না। বানিয়ে বানিয়ে উদ্ভট কথা। আমি আমার মেয়ের নাম চিত্রলেখা রাখতে যাব কেন? দেশের নামের আকাল পড়েছে যে আমি বাড়ির নামে মেয়ের নাম রাখব? যাই হোক, আমি অবশ্য ভবিষ্যৎ জানার জন্য আপনাকে হাত দেখতে দেইনি। আমি আপনার হাত কিছুক্ষণের জন্য ধরতে চাচ্ছিলাম। এমনিতে তো আর আপনি আমার হাত ধরবেন না, কাজেই অজুহাত তৈরি করলাম। হিমু ভাই, আপনি এখন যান। প্রচণ্ড রোদ উঠেছে, রোদে আপনার বিখ্যাত হাঁটা শুরু করুন। মারিয়ার গলা ধরে এসেছে, সে আবার মাথা নিচু করে ফেলেছে। কয়েক মুহূর্তের জন্য আমার ভেতরে এক ধরনের বিভ্রম তৈরি হলো। মনে হলো আমার আর হাঁটার প্রয়োজন নেই। মহাপুরুষ না, সাধারণ মানুষ হয়ে মমতাময়ী এই তরুণীটির পাশে এসে বসি। যে নীলপদ্ম হাতে নিয়ে জীবন শুরু করেছিলাম, সেই পদ্মগুলি তার হাতে তুলে দেই। তারপরেই মনে হলো, এ আমি কি করতে যাচ্ছি? আমি হিমু, হিমালয়। মারিয়া বলেছিল সে গেট পর্যন্ত আমাকে এগিয়ে দিতে আসবে না, কিন্তু সে এসেছে। গেট ধরে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর মনে হচ্ছিল মারিয়া চাপা রঙের শাড়ি পরে আছে। এখন দেখছি শাড়ির রং নীল। রোদের আলোয় রং বদলে গেল, নাকি প্রকৃতি আমার ভেতর বিভ্রম তৈরি করা শুরু করেছে? হিমু ভাই, বলো। যাবার আগে আপনি কি বলে যাবেন আপনি কে?
আমি বললাম, মারিয়া, আমি কেউ না, আই এম নোবডি। আমি আমার এক জীবনে অনেকবার এই কথা অনেককে বলেছি, কখনো আমার গলা ধরে যায়নি বা চোখ ভিজে ওঠেনি। দুটো ব্যাপারই এই প্রথম ঘটল। মারিয়া হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড রোদে আমি হাঁটছি। আমার গা ঘামে ভিজে চপচপে হয়ে গেছে। বড় রাস্তায় এসে জ্যামের ভেতর পড়লাম। কারা যেন বিজয় মিছিল বের করেছে, জাতীয় পার্টির মিছিল। ব্যানারে এরশাদ সাহেবের ছবি আছে। আন্দোলনের শেষে সবাই বিজয় মিছিল করছে, তারাই বা করবে না কেন? এই প্রচণ্ড রোদেও তাদের বিজয়ের আনন্দে ভাটা পড়ছে না। দলের সঙ্গে ভিড়ে যাব কিনা ভাবছি। একা একা হাঁটতে ইচ্ছা করছে না। মিছিলের সঙ্গে থাকার একটা সুবিধা আছে, অনেকের সঙ্গে থেকেও একা থাকা যায়। কিছুক্ষণ হাঁটলাম মিছিলের সঙ্গে। একজন আমার হাতে এরশাদ সাহেবের একটা ছবি ধরিয়ে দিল। এরশাদ সাহেবের আনন্দময় মুখের ছবি। প্রচণ্ড রোদে সেই হাসি ম্লান হচ্ছে না। মিছিল কাউরান বাজার পার হলো। আমরা গলা ফাটিয়ে স্লোগান দিতে দিতে এগুচ্ছি, পল্লী বন্ধু এরশাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হঠাৎ তাকিয়ে দেখি আমার পা খোঁড়া কুকুরটা আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। কাউরান বাজার তার এলাকা। সে আমাকে দেখতে পেয়ে নিঃশব্দে আমার পাশে পাশে চলা শুরু করেছে। তার খোঁড়া পা মনে হচ্ছে পুরোপুরি অচল, এখন আর মাটিতে ফেলতে পারছে না। 3 পায়ে অদ্ভুত ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে চলছে। আমি বললাম, 3 পায়ে হাঁটতে তোর কষ্ট হচ্ছে না তো? সে বলল, কুঁই কুঁই কুঁই। কী বলতে চেষ্টা করলো কে জানে। কুকুরের ভাষা জানা থাকলে সুবিধা হতো, আমার জানা নেই। তারপরও তার সঙ্গে আমি কথা বলতে বলতে এগুচ্ছি। তুই যে আমার সঙ্গে আসছিস, আমার খুব ভালো লাগছে। মাঝে মাঝে খুব একা লাগে, বুঝলি? আমার সঙ্গে কী আছে জানিস? নীলপদ্ম। 5টা নীলপদ্ম নিয়ে ঘুরছি। কি অপূর্ব পদ্ম, কাউকে দিতে পারছি না, দেয়া সম্ভব না। হিমুরা কাউকে নীলপদ্ম দিতে পারে না। চৈত্রের রোদ বাড়ছে। রোদটাকে আমি জ্যোৎস্না বানানোর চেষ্টা করছি। বানানো খুব সহজ, শুধু ভাবতে হবে। আজ গৃহত্যাগে জ্যোৎস্না উঠেছে, চারদিক থই থই করছে জ্যোৎস্নায়। ভাবতে ভাবতে এক সময় রোদটাকে জ্যোৎস্নার মতো মনে হতে থাকবে। আজ অনেক চেষ্টা করেও তা পারছি না। ক্লান্তিহীন হাঁটা হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি।